আজকে ক্লাস 10 এর পর্যায় সারণী এবং মৌলদের পর্যায়বৃত্ততা বা যেটাকে পিরিয়ডিক টেবিল বলা হয় সেই চ্যাপ্টারটা শুরু করতে চলেছি ভিডিও ক্লাস। তো এর আগে তোমাদের গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপ প্রত্যেকটা আমার চ্যানেলে পেয়ে যাবে ভিডিও। তো এই অধ্যায় থেকে বিগত দুটো টেস্ট পেপারের সমাধানের একটা ভিডিও আছে, তোমরা পড়ে নেওয়ার পর অবশ্যই প্রশ্নের সমাধানগুলো দেখে নেবে। প্রশ্নগুলো তোমাদের আইডিয়া হয়ে যাবে কি ধরনের প্রশ্ন হয়। তো আমিও কিছু পড়াতে পড়াতে তোমাদের প্রশ্ন দিয়ে দেবো, সেগুলো তোমরা বাড়িতে সমাধান করার চেষ্টা করবে বা প্র্যাকটিস করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবে, আমি সবই বলে দেবো। তো পর্যায় সারণী বা মৌলের পর্যায়বৃত্ততা কি বিষয়টা হলো বিভিন্ন বিজ্ঞানী আমাদের যে প্রকৃতিতে বিভিন্ন যে মৌল আবিষ্কার হয়েছিল বা আবিষ্কার হচ্ছে তাদের রাসায়নিক এবং ভৌত ধর্মের ভিত্তিতে বা কোনো উপায় মৌলগুলোকে সাজানো যদি যায়, তাহলে তাদের যদি কোনো শ্রেণীবদ্ধ বা পর্যায়ে আবদ্ধ করা যায়, যাতে করে শ্রেণী বরাবর যদি একটা একই শ্রেণীর অন্তর্গত এমন আমরা একটা কোনো শ্রেণী তৈরি করতে পারি যেখানে একই শ্রেণীর অন্তর্গত সকল মৌলের ভৌত রাসায়নিক ধর্মের কিছু মিল থাকবে বা সাদৃশ্য থাকবে, সেটা করলে তাহলে আমাদের সেই ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এবং ব্যবহারিক ক্ষেত্রেও বিভিন্ন সুযোগ সুবিধা আমরা পেতে পারি। প্রত্যেকটা মৌলের পৃথক পৃথকভাবে ভৌত রাসায়নিক ধর্ম সেই ক্ষেত্রে মনে রাখতে হচ্ছে না। একটা শ্রেণী বা গ্রুপের অন্তর্ভুক্ত কোনো মৌলের বৈশিষ্ট্য যদি আমরা জানি, বাকিদেরও বৈশিষ্ট্য সেখান থেকে আমরা বুঝে নিতে পারবো বা আইডিয়া পেতে পারি। সেটার জন্য বিভিন্ন বিজ্ঞানী সেই কাজটা করছিলেন। তো আমাদের এই সংক্রান্ত বেশ কিছু আমাদের সূত্র পড়তে হবে। প্রথম যেটা চলে আসছে ত্রয়ী সূত্র। এটা 1817 খ্রিস্টাব্দে হয়েছিল, ডোবেরিনার করেছিলেন। বা ডোবেরাইনারও বলা হয় অনেক সময়। তো তিনি 1817 খ্রিস্টাব্দে যে সূত্রটা দিয়েছিলেন, তো তখনকার দিনে পারমাণবিক গুরুত্বই হলো মৌলের আইডেন্টিফাই করা বা বৈশিষ্ট্যের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। পারমাণবিক গুরুত্ব, তখনও পরমাণু ক্রমাঙ্কের স্বকীয়তা বা তার গুরুত্বটা তখন মানুষ বুঝতে পারেনি। তো ডোবেরিনার যে ত্রয়ী সূত্র দিলেন সেটা কি বলছে, বিভিন্ন মৌলগুলোকে যদি আমরা রাসায়নিকভাবে মিল আছে এমন কোনো মৌলকে যদি পারমাণবিক গুরুত্বর ক্রম অনুসারে সাজায়, মানে বড় থেকে ছোট অনুসারে সাজায়, তাহলে কি দেখা যাবে, যেটা মধ্যম মৌল হবে তার পারমাণবিক গুরুত্ব প্রান্তিক দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়। কি বললাম, বিভিন্ন মৌলকে যাদের রাসায়নিকভাবে সাদৃশ্য আছে এইরূপ মৌলগুলিকে যদি পারমাণবিক গুরুত্বের ক্রম অনুসারে সাজানো হয় ছোট থেকে বড়তে, তাহলে সেই ক্রমের তিনটা মৌলকে পরপর তিনটা মৌলকে যে কোনো পরপর তিনটা মৌল ক্রম অনুসারে সাজালে যাদের রাসায়নিক যারা সদৃশ্য তাদের মধ্যম মৌলের পারমাণবিক গুরুত্ব হবে প্রান্তিক দুটো মৌলের পারমাণবিক গুরুত্বের গড়। এটাই হচ্ছে ডোবেরাইনার বা ডোবেরিনার 1817 খ্রিস্টাব্দে যে সূত্রটা দিয়েছিলেন সেই ত্রয়ী সূত্র। তাহলে রাসায়নিকভাবে সদৃশ্য এইরূপ যে কোনো তিনটি মৌলকে পারমাণবিক গুরুত্বের ক্রমানুসারে সাজানো হলে মধ্যম মৌলটির পারমাণবিক গুরুত্ব
প্রান্তিক মৌল দুটির পারমাণবিক গুরুত্বের গড় হবে। তো আমরা যদি দেখি বিভিন্ন মৌল, তার মানে কি বলছে, রাসায়নিকভাবে মিল আছে, সদৃশ্য এইরূপ তিনটে মৌলকে যদি পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়, মানে ছোট থেকে বড়তে সাজানো হয়, ধরো সাপোজ তিনটে মৌল বললাম এ বি সি, তিনটে রাসায়নিকভাবে সদৃশ্য এবং পারমাণবিক গুরুত্ব দিক থেকে গেলে এ লেস দেন বি লেস দেন সি, তাহলে বি এর পারমাণবিক গুরুত্ব হবে এ আর সি এর গড়। এটাই বলছে আমাদের ডোবেরিনার ত্রয়ী সূত্র। তো এই ক্ষেত্রে বেশ কিছু কিছু ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করা যায়। যেমন ধরো লিথিয়ামের ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব 7, সোডিয়ামের হলো 23, পটাশিয়াম হলো 39। তাহলে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রত্যেকেই হচ্ছে ধাতব ধর্ম বহন করে, প্রত্যেকেই 1+ আধানযুক্ত। তাহলে এই দুটো যদি গড় করি তাহলে কত আসছে, 39 + 7/2 মানে 23। মানে প্রান্তিক দুটোর গড় আসছে মধ্যমটার, এটার যে মান পারমাণবিক গুরুত্বের তার মানের সাথে সমান চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, উদাহরণ দিলাম, সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। এছাড়াও তোমরা যদি ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এদের ক্ষেত্রে দেখো, তাহলে দেখবে ক্যালসিয়াম আর বেরিয়ামের ক্ষেত্রে যে পারমাণবিক গুরুত্বের মান হয় তা স্ট্রনসিয়ামের সঙ্গে সমান হয়। এই ক্ষেত্রেও স্ট্রনসিয়ামের পারমাণবিক গুরুত্ব ক্যালসিয়াম ও বেরিয়ামের পারমাণবিক গুরুত্বের গড় হবে। তো কিছু কিছু ক্ষেত্রে খাটে, সেই জন্য মোটামুটি ভাবে পরবর্তী প্রায় 50 বছর নতুন কোনো সূত্র আসেনি। 1817, তারপরে পরবর্তী প্রায় 50 বছর অন্য কোনো সূত্র আসছিল না। তো এরপরে 1864 সালে নিউল্যান্ড বলে একজন বিজ্ঞানী, নিউল্যান্ডের অষ্টক সূত্র, এরপরে আমরা সেটাই দেখে নেব। তাহলে ডোবেরিনার ত্রয়ী সূত্র হয়ে গেল। এরপর আমরা দেখব নিউল্যান্ডের অষ্টক সূত্র। 3টে নিয়ে কাজ করলে আবার 8টা নিয়ে। নেক্সট আমাদের টপিক নিউল্যান্ডে 2 নম্বর, নিউল্যান্ডসের অষ্টক সূত্র। হচ্ছে 1864, মানে মোটামুটি 1817 পর প্রায় 47 বছর পর নিউল্যান্ডের অষ্টক সূত্রটি আসে। তোমরা এখানে উদাহরণটা মনে রাখবে, একটা মনে রাখবে তাহলেই হবে, বেশি চাপ নিয়ে লাভ নেই, বেশি চাপ নিলে চাপ বেড়ে যাবে, একটা মনে রাখলেই হবে, তাই তো। যাই হোক, চাপ নেব না, করে নেব। অষ্টক সূত্র কি বলছে, বিভিন্ন মৌলকে যদি পারমাণবিক গুরুত্বের ক্রম অনুসারে সাজানো হয়, তাহলে কোনো একটা মৌলের যে রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, তার সঙ্গে মিল পাওয়া যাবে, পরবর্তী যে অষ্টম মৌল তার রাসায়নিক ধর্মের মিল পাওয়া যাবে। তাহলে কোনো একটি মৌল থেকে শুরু করে কোনো একটি মৌল থেকে শুরু করে কোন একটি মৌল থেকে শুরু করে
পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে পরবর্তী অষ্টম মৌলটি, এই জন্য অষ্টক সূত্র, পরবর্তী অষ্টম মৌলটি ভৌত ও রাসায়নিক ধর্ম প্রথম মৌলটির, মানে যেখান থেকে শুরু করেছিলাম অনুরূপ হবে। এই সূত্রটা শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্ত, যেমন ধরো আমরা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই পর্যন্ত, এই 20 পর্যন্ত 20টা মৌল, প্রথম 20টা মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এরপরে কিন্তু এই মিলটা আর পাওয়া যায় না। মানে লিথিয়ামের সঙ্গে, লিথিয়াম থেকে শুরু করছি, তারপরে 8 নম্বর কোনটা হবে? 1 2 3 4 5 6 7 8। তাহলে লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের মিল আছে। সোডিয়ামের পর 8 নম্বর কোনটা হবে? 1 2 3 4 5 6 7 8। তাহলে সোডিয়ামের সঙ্গে পটাশিয়ামের মিল থাকবে। তাহলে এটাই বলছে কোন একটি মৌল থেকে শুরু করে যদি আমরা পারমাণবিক গুরুত্বের অনুসারে সাজাতে থাকি, তাহলে অষ্টম মৌলটির যে ধর্ম হবে সেটা প্রথম মৌলটির সাথে অনুরূপ হবে। এবং ক্যালসিয়াম 20 40, লাস্টেরটা বলেছি ক্যালসিয়াম, এই পর্যন্ত প্রযোজ্য। 20 40 পর্যন্ত এই সূত্রটি প্রযোজ্য হয়। এরপরের যে ভারী মৌলগুলো আছে, মানে 40-এর বেশি পারমাণবিক গুরুত্বের যে মৌলগুলো আছে, তাদের ক্ষেত্রে আমাদের এই নিউল্যান্ডের অষ্টক সূত্রটা খাটবে না। এর পরবর্তীকালে পরবর্তী যে সূত্র আমরা পড়বো সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, মেন্ডেলিয়েভ ও লোথারমিয়ারের পর্যায় সূত্র, যেটাকে মেন্ডেলিয়েভের পর্যায় সূত্র বলা হয়। কারণ বেশ কিছু কারণ আছে, সেগুলো বলছি। 3 নম্বর পর্যায় সূত্র, এটা হচ্ছে 1800, ওটার 5 বছর পর 1869 খ্রিস্টাব্দে সূত্রটা আসে। এই সূত্র নিয়ে দুজন কাজ করেন। প্রথম হচ্ছে মেন্ডেলিয়েভ, আর দ্বিতীয় জন হচ্ছে লোথারমিয়ার। তো সূত্রটি মেন্ডেলিয়েভের পর্যায় সূত্র নামে পরিচিত। লোথারমিয়ারকে কেউ পাত্তা দেয় না, কারণ মেন্ডেলিয়েভ কাজ করেছিলেন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম দুটোই নিয়ে। এই দুটো নিয়ে তিনি সূত্র দিয়েছিলেন। আর লোথারমিয়ার শুধুমাত্র মৌলের ভৌত ধর্মের সাপেক্ষে বলেছিলেন। সেই জন্য মেন্ডেলিয়েভের পর্যায় সূত্র নামে পরিচিত। আর একটাও কারণ আছে, লোথারমিয়ার মেন্ডেলিয়েভ যে সময় সূত্রটা করেন তার 6 মাস পরে লোথারমিয়ারের সূত্র পাওয়া যায়। সেই জন্য লোথারমিয়ারের সূত্রের চাহিদাটা একটু কম মেন্ডেলিয়েভের তুলনায়। মেন্ডেলিয়েভ একটু আগে রিপ্রেজেন্ট করেছিলেন, তাই আগে থাকলেই এগিয়ে থাকে, তাই ও এগিয়ে ছিল এবং তিনি নাম পেয়েছিলেন, লোথারমিয়ার পায়নি। কিন্তু দুজনেরই অবদান প্রায় সমান সমান বলা যায়। তাহলে সূত্রটা একটু বলি। আমি মেনলি মেন্ডেলিয়েভেরটা বলছি। বিভিন্ন মৌলের
ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ছবিটা ক্লিয়ার আসছে? ঠিক আছে, তাহলে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে 3-এও নয় 8-এও নয় যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে পর্যায় বরাবর পুনরাবৃত্ত হয়। তো পর্যায়টা কি? তো তখনকার দিনে তৎকালীন মৌলের সংখ্যা আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 63। নিষ্ক্রিয় মৌল বর্তমান ছিল না, র্যালে রেমেজ পরবর্তীকালে করেন। নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়নি। সেই কারণে মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে তারা যে পর্যায় সারণী নাম দিয়েছিলেন এটাকে, তাহলে তারা কি করেছিলেন, মৌলগুলিকে কতগুলি অনুভূমিক পংক্তিতে সাজিয়েছিলেন 7টা। তাহলে যে তালিকা করেছিলেন তাকে বলা হয়, তাহলে পর্যায় সারণীর দুটো অংশ, একটা হচ্ছে পর্যায় মানে মৌলগুলিকে সাজানোর সময় ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব সাজানোর সময় তাদের কতগুলি পর্যায় ভাগ করেছিলেন। পর্যায়গুলো কি? অনুভূমিক পংক্তি। ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে তারা অনুভূমিক পংক্তিতে ভাগ করেছিলেন, তাকে বলা হচ্ছে পর্যায়। আর উল্লম্বভাবে যে পংক্তিগুলো হয় তাদের বলা হয় শ্রেণী। শ্রেণীগুলো হচ্ছে উল্লম্ব পংক্তি। মনে রাখতে হবে এই উল্লম্ব পংক্তি বরাবর প্রত্যেকটা শ্রেণীর মৌলগুলির ধর্ম অনুরূপ। তাহলে শ্রেণী বরাবর মৌলগুলির ধর্ম মানে একই শ্রেণীতে যারা থাকবে তাদের রাসায়নিক ধর্ম ভৌত ধর্মের মিল পাবে, সেই অনুসারে শ্রেণী। আর মেন্ডেলিয়েভ যে পর্যায় সারণী করেছিলেন এই তাতে অনুভূমিক পংক্তি সংখ্যা ছিল, মানে এই বরাবর যে রো গুলো, ঠিক আছে, সেই রোটাকে বলা হচ্ছে, তাতে 7টি পর্যায় ছিল, 7খানা পর্যায় নিয়েছিলেন, কারণ 63টা মৌল করতে 7টি পর্যায় কমপ্লিট হয়ে গেছে, 7টি পর্যায়। আর শ্রেণীকে তিনি ভাগ করেছিলেন, শ্রেণীর ভাগটা কেমন, রোমান 1 থেকে রোমান 8। আর পরবর্তীকালে যখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়েছিল তাহলে অ্যাকচুয়ালি ছিল 8টা শ্রেণী, তার মধ্যে 1 থেকে 7 এদের উপশ্রেণী ছিল। 1 থেকে যে 7 নম্বর রোমান 1 টু রোমান 7 উপশ্রেণী ছিল এ আর বি। আর 8 নম্বরের বৈশিষ্ট্যটা হলো 8 নম্বরে কোনো উপশ্রেণী ছিল না। এই 1 থেকে যে 7 যে শ্রেণী সেখানে যে মৌলগুলো থাকে তাদের বলে স্বাভাবিক মৌল। তাহলে মোট পর্যায়ে 7টা, শ্রেণী হলো 8টা, শূন্য শ্রেণী বাদে। পরবর্তীকালে এখানে শূন্য শ্রেণীকে ইনক্লুড করা হয়, শূন্য একটা শ্রেণী যেখানে নিষ্ক্রিয় মৌলগুলো স্থান পেয়েছিল। আর 1 থেকে 7 হলো স্বাভাবিক মৌল। আর 8 নাম্বারটা যে মৌলগুলো তাদের বলা হতো সন্ধিগত মৌল, নাম দেন সন্ধিগত মৌল।
আর শূন্য শ্রেণী পরবর্তীকালে যখন ইনক্লুড হয়, যেটা মেন্ডেলিভের পর্যায় সারণীতে ছিল না, সেটার নাম হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা বিরল গ্যাস, যেগুলো হচ্ছে আমাদের নোবেল গ্যাস বলা হতো, নিষ্ক্রিয় মৌল বা হচ্ছে নোবেল গ্যাস বা নোবেল মৌল। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে মেন্ডেলিভের পর্যায় সারণী। মনে রাখতে হবে মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলের কোনো তালিকা ছিল না, ঠিক আছে। তো সেখানে একটু মুছে দিই, পরবর্তীকালে র্যালে-রেমেজ যখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার করেন তখন কিন্তু তখন র্যালে-রেমেজ যখন আবিষ্কার করেন তখন এই শূন্য শ্রেণীটা ইনক্লুড করা হয়। তাহলে এইদিকে হচ্ছে কটা, তাহলে 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 3 নম্বর শ্রেণী, 4 নম্বর শ্রেণী, 5 নম্বর শ্রেণী, 6 নম্বর শ্রেণী, 7 নম্বর শ্রেণী, 8 নম্বর শ্রেণী, আর লাস্টে পরবর্তীকালে শূন্য শ্রেণী এসেছিল। তাহলে এইগুলো হলো শ্রেণী, গ্রুপ। আর এই বরাবর হচ্ছে পর্যায় অনুভূমিক। তাহলে উল্লম্ব যে পংক্তি বা উল্লম্ব যে কলামগুলো আমরা পেলাম, কলামগুলো পেলাম, সেগুলো হচ্ছে আমাদের শ্রেণী। আর এই বরাবর যারা থাকবে 1 2 3 4 5 6 এবং 7, এইগুলো হচ্ছে আমাদের পিরিয়ড বা গ্রুপ, পর্যায়। পিরিয়ড বা পর্যায় বলা হচ্ছে সেগুলো কি কি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। তার মধ্যে 1 আর 2 কে, লাস্টেরটা কিন্তু আমি বারবার বলছি, শূন্য শ্রেণী বা নিষ্ক্রিয় শ্রেণী মেন্ডেলিভের পর্যায় সারণীতে ছিল না। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটা কি ছিল, 7টি পর্যায় ছিল, 8টি শ্রেণী ছিল। মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টি পর্যায়। তাহলে এইগুলো হচ্ছে পর্যায়, অনুভূমিক পংক্তি, উল্লম্ব পংক্তিগুলিকে বলা হচ্ছে শ্রেণী, ঠিক আছে। তো ছবিটা ভালো করে খেয়াল করতে হবে, কোনটাকে শ্রেণী কোনটাকে পর্যায় বলা হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি দেখলাম, মেন্ডেলিভের পর্যায় সারণীতে শূন্য শ্রেণীটা ছিল না। তো এবার এই যে শ্রেণীগুলো হলো এবং পর্যায়গুলো আমরা দেখলাম, তাহলে কোনটাকে পর্যায় কোনটাকে শ্রেণী বলে আমরা বুঝে গেছি। তো এবার আমাদের দেখে নিতে হবে মেন্ডেলিভ কোন ঘরে কতজন করে লোক রেখেছিলেন, মানে কতগুলো করে মৌল রেখেছিলেন, ঠিক আছে। কোন ঘরে কতজন সদস্য থাকবে সেই তিনি কি বলেছিলেন। প্রথম যেটা ঘর, যদি আমি নিষ্ক্রিয় মৌলের অস্তিত্ব ধরে নিয়ে আমি বলছি, প্রথমটাকে তিনি নাম দেন অতি হ্রস্ব পর্যায়। অতি হ্রস্ব পর্যায়, সেখানে দুজন ছিলেন, হাইড্রোজেন আর হিলিয়াম। যদিও হাইড্রোজেনের অবস্থান নিয়ে দ্বিমত আছে মেন্ডেলিভের, তিনি বলেছিলেন একেও থাকতে পারে আবার সাথেও থাকতে পারে, 1A আর 7B, তো সেই নিয়ে একটা দ্বিমত আছে। তো যাই হোক, অতি হ্রস্ব পর্যায়। দ্বিতীয়টাকে বলা হয় প্রথম হ্রস্ব পর্যায়, প্রথম হ্রস্ব পর্যায়। তারপর একটা চলে আসছে, তাহলে এখানে কারা আছে, লিথিয়াম থেকে নিয়ন। তাহলে এখানে মৌল কটা, এই পর্যায়ে মৌল হচ্ছে দুটো, প্রথমটায় মৌলের সংখ্যা হচ্ছে দুটো, আমি এখানে লিখে দিই পর্যায় আর হচ্ছে মৌলের সংখ্যা। এক নম্বর পর্যায়টা হলো অতি হ্রস্ব পর্যায়, সেখানে মৌলের সংখ্যা দুটো। দ্বিতীয়টা হলো 2 নম্বরটা হলো প্রথম হ্রস্ব পর্যায়, সেখানে মৌলের সংখ্যা দেখতে পাচ্ছি 8টা। তারপরটা হলো দ্বিতীয় হ্রস্ব পর্যায়, সেখানে হচ্ছে সোডিয়াম থেকে আর্গন
দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে মানে 3 নম্বর যেটা পিরিয়ড, থার্ড পিরিয়ডে 8 জন থাকবে, 8টা। 4 নম্বরটা হচ্ছে প্রথম দীর্ঘ পর্যায়, প্রথম দীর্ঘ পর্যায় পটাশিয়াম থেকে ক্রিপ্টন, তাহলে এখানে থাকবে হচ্ছে 4 নম্বরে 18টা, 5এও 18টা। এটা দ্বিতীয় দীর্ঘ পর্যায়। রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আচ্ছা, এখানে রুবিডিয়াম থেকে ক্রিপ্টন, জেনন, রুবিডিয়াম থেকে জেনন পর্যন্ত থাকবে। এখানেও 18টা মৌল থাকবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। 2, 8, 8, 18, 18, 6টা থাকবে 32। সেখানে সিজিয়াম থেকে রেডন 32টা মৌল। তারপর একটা মেন্ডেলিয়েভ যেটা করেছিলেন তাতে 19টা মৌল ছিল, লাস্টেরটাকে বলা হয়। তাহলে এটা হচ্ছে প্রথম অতি দীর্ঘ পর্যায়, প্রথম অতি দীর্ঘ পর্যায়, লাস্টেরটা হচ্ছে অসম্পূর্ণ, বা এটা অতি দীর্ঘ কিন্তু অসম্পূর্ণ। অতি দীর্ঘ পর্যায় বাট ইনকমপ্লিট, কারণ সব মৌল আবিষ্কার হয়নি, চলছে। তিনি যেটা দিয়েছেন তাতে 19টা ছিল। তার মধ্যে ফ্রান্সিয়াম থেকে ইউরেনিয়ামটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, বাকি 13টা হচ্ছে কৃত্রিম মৌল। তাহলে এখানে লিখে রাখতে হবে 7 নম্বর যে পর্যায়, দেখা যাচ্ছে পুরোটা? হ্যাঁ। তাহলে 7 নম্বর যে পর্যায়, অষ্টম, যেটা সপ্তম পর্যায়, সেখানে ফ্রান্সিয়াম থেকে ইউরেনিয়াম, এই 6টা হচ্ছে ন্যাচারাল এলিমেন্ট বা প্রাকৃতিক মৌল। আর বাকি যে 13টা পড়ে থাকলো 19টার মধ্যে, 13টি, বাকি 13টি কৃত্রিম মৌল। বাকি 13টি কৃত্রিম মৌল। এগুলোকে ওনারা এবিতে ভাগ করেছিলেন। সব এই ঘরটা আমি লিখেছি, এই সাইডটা লিখেছি, এখানেও বি হবে। 1 থেকে 7কে ভাগ করা যাবে কিন্তু 8 ভাগ হবে না। 8-এর 3টে করে মৌল থাকে, সন্ধিগত মৌল। তো এই হচ্ছে মোটামুটি ভাবে পর্যায় সারণীর প্রাথমিক ধারণা তোমাদের দিলাম। এটা অতি দীর্ঘ পর্যায় দ্বিতীয়, কিন্তু লাস্টেরটাকে অসম্পূর্ণ বলা হচ্ছে, মানে 19টা আছে। তাহলে সংখ্যাটা মনে রাখবো, 2, 8, 8, 18, 18, 32, 32 হওয়া উচিত, কিন্তু 19 আছে। ওকে, তাহলে এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে কোন পর্যায়ে কি নাম। প্রথমটা অতি দীর্ঘ পর্যায়, অতি হ্রস্ব পর্যায়ে খুব কম সংখ্যায় 2টো মৌল থাকে, হাইড্রোজেন, হিলিয়াম। প্রথম দীর্ঘ হ্রস্ব যেটা, সেটা হচ্ছে লিথিয়াম থেকে নিয়ন, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম। দ্বিতীয়টা দেখতে পাচ্ছি লিথিয়াম থেকে নিয়ন। তারপরে দেখতে পাচ্ছি সোডিয়াম থেকে আর্গন 18টা। তারপরে চলে আসছে পটাশিয়াম থেকে জেনন, জেনন বলছি ক্রিপ্টন, পটাশিয়াম থেকে ক্রিপ্টন। তারপরে রুবিডিয়াম থেকে জেনন, জেনন। আর লাস্টে সিজিয়াম থেকে, যেটা 6 নম্বর, সিজিয়াম থেকে হচ্ছে রেডন। আর লাস্টেরটা চলছে ফ্রান্সিয়াম থেকে শুরু হয়েছে। 19টা মৌল ছিল, তো তার মধ্যে আমাদের ওটা ইনকমপ্লিট থেকে গেছে আমাদের এখনো। এই হচ্ছে আমাদের মৌল। তো এইভাবে আমি এটা ইনকমপ্লিট হিসেবে রেখে দিচ্ছি। তো এইভাবে তিনি 13টি মৌল
কৃত্রিম মৌল তখন আবিষ্কার হয়েছিল, তার জন্য 13টি মৌল তিনি রেখেছিলেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল হিসেব। মোটামুটিভাবে মেন্ডেলিয়েভ যে পর্যায় সারণী দিয়েছিলেন, তো এর মধ্যে প্রথম দুটো পর্যায় যে মৌলগুলো আছে, প্রথম দুটো পর্যায়ের মৌলগুলোকে আমরা আদর্শ মৌল বলে ডাকবো, কারণ এদের প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। কথাটা কি দাঁড়ালো? প্রথম দুটি পর্যায়ের মৌলগুলিকে আদর্শ মৌল বা আইডিয়াল এলিমেন্ট বলা হবে, কারণ এই সকল মৌলকে প্রকৃতিতে অ্যাভেলেবেল, এরা খুব প্রচুর পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায়, তাই এদের আদর্শ মৌল বলে নাম দেওয়া হলো। ঠিক আছে, এইভাবে আমরা বেশ কিছু জিনিস এবার পরপর দেখে নেব। তো দেখো, এই যে আদর্শ মৌলগুলো হলো, এদের তো প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আবার আমাদের কিছু মৌল আছে যারা প্রকৃতিতে খুবই বিরল, তাদের বলা হয় ল্যান্থানাইডস মৌল বা বিরল মৃত্তিকা মৌল। তাদের মেন্ডেলিয়েভ রেখেছিলেন, যদিও মেন্ডেলিয়েভ পর্যায় সারণীকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়েছিলেন, তা সত্ত্বেও কোনো নিয়ম ছাড়াই তিনি ষষ্ঠ পর্যায়ের তৃতীয় শ্রেণীর এ উপশ্রেণীর ঘরে, আমার ল্যান্থানামের ঘরে সিরিয়াম থেকে লুটেশিয়ামকে, মানে এই মৌলগুলোকে একসাথে রেখে দিয়েছিলেন একটাই ঘরে। তাদের বলা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। মানে এদের প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়। সয়েলের মধ্যে এই সকল এলিমেন্টের পরিমাণ সবসময় কম, তো এদের বলা হচ্ছে ল্যান্থানামের ঘরে এরা আছে, তাই এদের নাম ল্যান্থানাইডস। তাহলে কোথায় দাঁড়ালো? 6 পর্যায়, ষষ্ঠ পর্যায় পর্যায় 3A এরা স্থান পেয়েছে ল্যান্থানামের ঘরে। পরবর্তী, তাহলে 58 থেকে 71, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, মানে মোট 14টা মৌল। পরবর্তী 14টি মৌল ল্যান্থানামের ঘরে, পরবর্তী 14টি মৌল স্থান পায় একই অবস্থানে। ঠিক আছে, সিরিয়াম থেকে লুটেশিয়াম, মানে 58 থেকে 71, এই 14টা মৌল এদের ল্যান্থানাইডস বলা হচ্ছে বা বিরল মৃত্তিকা মৌল। তাহলে কি দাঁড়ালো? প্রকৃতিতে এদের খুব কম পরিমাণে পাওয়া যায়, সেই জন্য এদের বলা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। ঠিক আছে,
এরপরে ঠিক এর নিচের ঘরে অ্যাক্টিনিয়ামের ঘরে যেগুলোকে পরবর্তী যে 14টি মৌল মানে হচ্ছে এটা ছিল হচ্ছে 57 সঙ্গে 32 যোগ করলে হচ্ছে আমাদের 57 32 89 তাদের বলা হচ্ছে অ্যাক্টিনিয়ামের ঘরে অ্যাক্টিনাইডস বা এরা হচ্ছে তেজস্ক্রিয় ধর্ম বহনকারী মৌল। থোরিয়াম থেকে লরেনসিয়াম এই 14টি মৌলকে স্থান দেওয়া হয়েছে, তাহলে তাদের বলা হচ্ছে অ্যাক্টিনাইডস মৌল। অ্যাক্টিনাইডস মৌল কারা, কোথায়? তাহলে সপ্তম পর্যায়ে 7 নম্বর পর্যায়ে কত হচ্ছে তৃতীয় শ্রেণীর এই উপশ্রেণীতে অ্যাক্টিনিয়াম কত বললাম, এটা 57 ছিল 32 বেশি হবে মানে হচ্ছে 89 57 প্লাস 32 89, ঠিক করে লিখি 89 এর ঘরে পরবর্তী 14টি মৌলকে একই ঘরে স্থান দেওয়া হয়েছে। তো এরা কিন্তু প্রত্যেকেই রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় মৌল, তার মধ্যে কেউ আছে কৃত্রিম মৌল ইউরেনিয়ামের পরবর্তী যারা, তাহলে শুরু হচ্ছে থোরিয়াম থেকে, থোরিয়ামের 90 থেকে লরেনসিয়াম এলার 103, থোরিয়াম থেকে লরেনসিয়াম এই 14টি মৌলকে একই ঘরে স্থান দেওয়া হয়েছে। এরা প্রত্যেকেই কি বৈশিষ্ট্য বহন করে? তেজস্ক্রিয় ধর্ম, উচ্চমানের তেজস্ক্রিয়তা বহন করে। তার মধ্যে ইউরেনিয়াম পর্যন্ত হলো প্রকৃতিতে পাওয়া যায় আপ টু 92। নেক্সট যে কটা মৌল পড়ে থাকছে মানে 90 91 92 এই প্রথম তিনটে হলো প্রাকৃতিক তেজস্ক্রিয়, পরের গুলো কৃত্রিম তেজস্ক্রিয়তা বহন করে। তাহলে অ্যাক্টিনাইডস মৌল কাদের বলা হয় পেয়ে গেলাম, ল্যান্থানাইডস মৌল কাদের বলে পেয়ে গেলাম, আদর্শ মৌল কাদের বলে পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে তিনটে ভাগ, এই হলো আমাদের এই বরাবর। এবার চলে আসবো শ্রেণী বরাবর বেশ কিছু আমরা বিষয় শিখে নেব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম যারা আছে, যারা প্রথম শ্রেণী 1A তে যারা থাকে বা IA তে যারা থাকে, তোমরা ঠিক করে লিখে নাও, তাদের নাম দেওয়া হয় ক্ষার ধাতু। এরা সবাই ক্ষার তৈরি করতে পারে, এরা সবাই হচ্ছে ক্যাটায়ন তৈরি করতে সক্ষম। 1+ ক্যাটায়ন মানে হচ্ছে লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস সোডিয়াম সিজিয়াম প্লাস, এরা প্রত্যেকেই ক্যাটায়ন তৈরি করতে পারে। ওকে, এরা সকলেই হ্যালাইড যৌগ গঠন করতে পারে, যেমন সোডিয়াম ক্লোরাইড, হ্যালাইড মিন্স হ্যালোজেন যৌগ, এখানে শ্রেণী আছে 8 নম্বর শ্রেণী, তাদের সঙ্গে তৈরি করতে পারে। এদের হ্যালাইড যৌগ বলা হয়, তৈরি করার ক্ষমতা আছে। এরা সবাই ধাতবধর্মী, এরা সবাই বিচারক, এদের একটা মিল আছে, এদের বলা হচ্ছে ক্ষার ধাতু। তাহলে ক্ষার ধাতু। নেক্সট ক্ষার ধাতু কারা, যারা IA এই মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হচ্ছে। প্রধানত হাইড্রোজেনকে বাদ দিয়ে পরের জোন থেকে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, এরা সকলেই ক্ষার ধাতু। এরা সকলেই উচ্চ ধাতবধর্মী, এরা সকলেই উচ্চ ধাতবধর্মী, সকলেই যোজ্যতা 1, +1 আধান বিশিষ্ট, ক্যাটায়ন তৈরি করে।
সকলেই হ্যালাইড যৌগ গঠনে সক্ষম, সকলে তীব্র বিচারক, এইগুলো হলো যারা ক্ষার ধাতু বা প্রথম শ্রেণীর যারা সদস্য তাদের বৈশিষ্ট্য। এখানে কারা আছে? হাইড্রোজেনকে ধরা হবে না, মেন্ডেলিয়েভ হাইড্রোজেনকে টেবিলের মধ্যে রাখেননি, তিনি হাইড্রোজেনকে একটা আলাদা জায়গায় গণেশ পুজোর মতন মাথায় বসিয়ে রেখেছিলেন, কারণ তিনি ভাবতে পারছিলেন না হাইড্রোজেনকে কোথায় বসানো যায়, কারণ হাইড্রোজেনের সঙ্গে দুটো শ্রেণীর মিল পেয়েছিলেন, একটা হচ্ছে ক্ষার ধাতু, একটা হচ্ছে হ্যালোজেন শ্রেণী। তো সেটা আমরা পরে আসছি। তো হাইড্রোজেনকে বাদ দিয়ে বাকি যারা মৌল আছে, বাকি যারা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুডিয়াম, সিজিয়াম, ট্রান্সিয়াম, তো এদের তিনি ক্ষার ধাতু নাম দেন, কারণ এরা সকলেই ক্ষার তৈরি করতে পারে। এবং 6 নম্বর, ক্ষার গঠন করে। তীব্র ধাতবধর্মী, উচ্চ মানের ধাতবধর্মী, এরা সকলেই বিচারক। হ্যালাইড যৌগ গঠন করতে পারে, ক্যাটায়ন তৈরি করতে পারে, এদের যোজ্যতা এক হয়। তো এইগুলো হচ্ছে ক্ষার ধাতু, বা যাদের বলা হচ্ছে আই শ্রেণীর, এ উপশ্রেণীর অন্তর্ভুক্ত যারা, তাদের এই বৈশিষ্ট্য, এদের ক্ষার ধাতু বলা হচ্ছে। তো একটা কথা মনে রাখতে হবে, এদের মধ্যে ফ্রান্সিয়ামটা কিন্তু, এই ক্ষার ধাতুগুলোর মধ্যে ফ্রান্সিয়ামটা অস্থায়ী আর তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে। তো এরপর যেটা চলে আসছে 2A উপশ্রেণীর অন্তর্ভুক্ত যারা, এটা আমি মুছে দিই, তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই যে মৌলগুলো আছে, মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এন্ড রেডিয়াম, এই মৌলগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুও বলা যায়, কারণ এরাও ধাতব ধর্ম বহন করে। মানে মাটিতে যে ক্ষারীয় উপাদানগুলো থাকে, সেই ক্ষারীয় উপাদানগুলো তৈরি করতে এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এন্ড রেডিয়াম, তো এদের ভূমিকা আছে। তার মধ্যে তাহলে পরবর্তী টপিক ক্ষারীয় মৃত্তিকা মৌল। যে শ্রেণী কটা পড়তে বলবো সে কটা মুখস্থ করবে, বাকি কিছু মুখস্থ করার দরকার নেই, মাধ্যমিকে আসে না। যে কটা বলবো সে কটা ভালো করে রেডি করবে। ক্ষারীয় মৃত্তিকা মৌল তার কি কি হলো? কারা? দ্বিতীয় শ্রেণীর এ উপশ্রেণী মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে। তাহলে 2A বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তার মধ্যে রেডিয়ামটা আগের মতনই, ফ্রান্সিয়ামের মতন, ওখানে যে ফ্রান্সিয়াম ছিল এখানে এও অস্থায়ী ও তেজস্ক্রিয় ধর্মী। বাকিরা সবাই স্থায়ী মৌল, বাকিরা সবাই স্থায়ী এবং অতেজস্ক্রিয় মৌল। যদি বলে অস্থায়ী ক্ষারীয় মৃত্তিকা মৌলের নাম বলো, তাহলে হচ্ছে রেডিয়াম। ঠিক আছে, এটা মনে রাখবো। অস্থায়ী ক্ষারীয় ধাতুর নাম বলো ফ্রান্সিয়াম। ওকে, এই প্রশ্নগুলো খুব খেয়াল করতে হবে। তাহলে এরা কি করছে? মাটির যে ক্ষারীয় উপাদান, সেই যৌগগুলো, ক্ষারীয় উপাদানগুলো প্রস্তুত করতে এই মৌলগুলো ভূমিকা নেয়, তাই এদের নাম দেওয়া হলো ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাহলে আমরা কি কি শিখে নিলাম? ক্ষারীয় মৃত্তিকা মৌল হলো ক্ষার ধাতুগুলো, এরা ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাহলে দুটো আমরা শ্রেণী শিখে ফেলেছি। তো আমরা এদিকে শিখে নিলাম ল্যান্থানাইটস, অ্যাক্টিনাইটস, এগুলো শিখে ফেলেছি। এবার চলে আসছি আমাদের এইখানে 1B তে।
1b তে যে মৌলগুলো থাকে সেটা হলো কপার, সিলভার, গোল্ড। আগেকার দিনে কি করা হতো, এই যে মৌলগুলো, এই মৌলগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হতো, তামার মুদ্রা, সোনার মুদ্রা, রৌপ্য মুদ্রা। তাই এদের নাম দেওয়া হয়েছে মুদ্রা ধাতু, তাই এদের নামকরণ করা হয়েছে মুদ্রা ধাতু। মানে এইখানে যারা থাকবে, এই ঘটগুলো যারা থাকবে, মানে 1 এর b তে যারা থাকবে তাদের আমরা মুদ্রা ধাতু বলে নাম দেবো। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে আমাদের মুদ্রা ধাতু যারা গ্রুপ 1b তে থাকবে। এরপর একটা হচ্ছে যাদের সন্ধিগত মৌল নাম দেওয়া হয়েছিল, যদিও সন্ধিগত মৌল সিলেবাসে নেই, তাও একটা কথা বলে রাখি, ত্রয়ী মৌল বলা হয়। মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে বাকি শ্রেণীগুলোতে তো দুটো করে উপশ্রেণী ছিল, ঠিক আছে, কিন্তু 8 নম্বর যে শ্রেণী সেখানে 3টি করে মৌলকে একসাথে রেখেছিলেন কোনো উপশ্রেণী ছাড়া। তো সেই 3টে করে মৌলকে 8 নম্বর শ্রেণীতে প্রতিটি ঘরে ঘরে 3টি করে মৌলকে একসাথে স্থান দিয়েছিলেন। এদের বলা হয়, যেমন ধরো এদের বলে ত্রয়ী মৌল। যেমন আয়রন, কোবাল্ট, নিকেল, তিনটেই হচ্ছে এদের মধ্যে একটা পরাচুম্বকত্ব, যেটাকে পরাচুম্বকত্ব হচ্ছে ম্যাগনেটিজম প্রপার্টি থাকে। এই 3টে মৌলের ক্ষেত্রে এদের মধ্যে একটা চুম্বকত্ব ধর্ম বর্তমান, আমরা জানি তীব্র চুম্বকত্ব ধর্ম বর্তমান। এরা প্রত্যেকেই কালার যৌগ গঠন করতে পারে, মৌলগুলো কালারফুল হয়, তো চুম্বকত্ব ধর্ম বর্তমান, তো এদের বলা হচ্ছে ত্রয়ী মৌল। ঠিক আছে, তার মানে কি কি পেলাম, আয়রন, কোবাল্ট, নিকেল যেমন পেলাম। এছাড়াও আমাদের কোথায় কোথায় ছিল, এগুলো মেনলি ছিল প্রতিটি ঘরে, মানে আমাদের এই ঘর থেকে শুরু হবে 4, 5, 6, এই 3টে পর্যায়। তাহলে পর্যায়গুলো কি কি, তাহলে 3টে করে যে মৌল আছে, কোন কোন পর্যায়ে দেখা যায় ত্রয়ী মৌলগুলো, 4, 5 আর 6 নম্বর পর্যায়ে 8 নম্বর শ্রেণীতে। 8 নম্বর শ্রেণীতে এই মৌলগুলোকে আমরা দেখতে পাই। এরপর চলে আসি যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের হ্যালোজেন মৌল। মেন্ডেলিয়েভ তার পর্যায় সারণীতে 7 নম্বর শ্রেণীর বি উপশ্রেণীর যে মৌলগুলো সাজিয়েছিলেন তারা কি কি ছিল, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। এই যে 5টা মৌল তিনি সাজিয়েছিলেন, এই মৌলগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। তো এদের খুব একটা এই শ্রেণীর একটা বৈশিষ্ট্য আছে, তাহলে সেটা হচ্ছে হ্যালোজেন শ্রেণী। পরেরটা এই শ্রেণীর তাহলে মৌলগুলো কি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। তাহলে কোথায় হ্যালোজেন শ্রেণী কোনটা, 7 নম্বর শ্রেণীর বি উপশ্রেণী, গ্রুপ ডি তে থাকবে। তো এই শ্রেণীর বৈশিষ্ট্য যেগুলো হলো, যারা হ্যালোজেন হবে, প্রথম যে গ্যাস, এর মধ্যে প্রথম দুটো হচ্ছে গ্যাসীয়, ব্রোমিন হলো তরল, আয়োডিন, অ্যাসিটিন হলো কঠিন। ওকে, তো এই
শ্রেণী একমাত্র শ্রেণী যেখানে কঠিন তরল গ্যাস তিনটে স্টেট একসাথে অবস্থান করে। সুতরাং এই শ্রেণীর মৌলগুলি কঠিন, তরল ও গ্যাসীয় তিন প্রকার অবস্থা একসাথে দেখা যায়। এই শ্রেণীর যে মৌলগুলো আছে তার মধ্যে প্রথম দুটো ফ্লুরিন ক্লোরিন হচ্ছে গ্যাসীয় মৌল, ব্রোমিন হলো তরল, আয়োডিন অ্যাস্টাটিন স্বাভাবিক উষ্ণতায় কঠিন। তো এই শ্রেণীর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তো এরপর চলে আসছে আমাদের নেক্সট চলে আসছে আমাদের যেটা সিলেবাস। তাহলে আমাদের কি কি শিখলাম? প্রথম শিখলাম, এখন আমাদের এখনো বাকি আছে, সেগুলো আসবো আমরা। নিক্টোজেন, চ্যালকোজেন সেগুলো আছে, কিন্তু যে কটা আমরা শিখেছি, প্রথমটা শিখেছি হচ্ছে ল্যান্থানাইডস। কোথায় পেয়েছি? 6 নম্বর পর্যায়ে, তৃতীয় এফু পর্যায়, ল্যান্থানামের ঘরে 14টা মৌল পরবর্তী। তারপরে চলে আসছে আমাদের অ্যাক্টিনিয়ামের ঘরে, থোরিয়াম থেকে লরেন্সিয়াম 14টি মৌল, অ্যাক্টিনাইডস। প্রথমগুলো হলো ক্ষার ধাতু, প্রত্যেকটা ভালো করে খেয়াল রাখবে, যে কটা বলছি সেভাবেই করবে। তারপরটা ক্ষারীয় মৃত্তিকা মৌল। লাস্টেরটা চলে আসছে নোবেল গ্যাস, একদম নোবেল গ্যাস লাস্টেরটা। যারা নোবেল গ্যাস হবে বা নিষ্ক্রিয় গ্যাস, এরা সাধারণত অক্সিজেন তারা অষ্টক পূর্তি বা অক্টেভ কমপ্লিট করে থাকে, তার জন্য রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, তাই নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এটা হচ্ছে শূন্য শ্রেণীর মৌলগুলো। শূন্য শ্রেণীতে যে মৌলগুলো থাকে তাদের নোবেল গ্যাস বলা হয়। তার মধ্যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, জেনন এন্ড নেনন। এই কটা মনে রাখবে। পরবর্তী যে আনান অক্টিয়াম হয়েছে লাস্টেরটা মনে রাখা দরকার নেই। ঠিক আছে, মনে রেখে কোনো লাভ নেই, কারণ বিষয়টা কৃত্রিম। আমাদের এই কটাকেই প্রধানত নোবেল গ্যাস, পরবর্তীকালে কি যেটা উৎপন্ন হয়েছে সেটা পরে। আমাদের এই কটা বেসিকটা আমাদের মেন সিলেবাসের অন্তর্ভুক্ত, মেন্ডেলিভের পর্যায় সারণী। আর দীর্ঘ পর্যায় সারণী যখন পড়বো তখন ব্যাপারটা দেখা যায়। তো আমরা এখন যেটা করছি মেন্ডেলিভের। তো এরা হচ্ছে নোবেল গ্যাস, এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তো এরপর আমরা তাহলে এই কটা আমরা শিখে নিলাম কি কি? হ্যালোজেন, লাস্ট শিখলাম নোবেল গ্যাস, তার আগে শিখেছি ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যাক্টিনাইডস আর ল্যান্থানাইডস। এরপর আমরা আরো দুটো শ্রেণী শিখে নেবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা তখন এইগুলো নিয়ে বলছিলাম, IA মানে 1A 2A, এখানে 7B পড়েছি, এখানে 5B আর 6B দুটো গুরুত্বপূর্ণ। তো 5B যেটা মানে মেন্ডেলিভের পর্যায় সারণীতে 5 নম্বর শ্রেণী যে বি উপশ্রেণী, সেখানে কি কি থাকে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর হচ্ছে বিসমাথ। এই মৌলগুলোকে বলা হয় নিক্টোজেন বা পিনাকোজেন বা নিকোজেনও বলা হয় অনেক সময়, অনেক রকম নাম আছে। বা পিনাক্টোজেনও বলা হয় অনেক সময়। মানে নাইট্রোজেন ফ্যামিলি যারা, মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তো এই শ্রেণীটাকে আমরা নাম দিলাম হচ্ছে নিক্টোজেন শ্রেণী।
বা পিনাক্টোজেন শ্রেণী, এদের ক্ষেত্রে আমাদের বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা দীর্ঘ পর্যায় শ্রেণীতে গিয়ে পড়বো। আবার এর পরের যে শ্রেণীটা আজকে ফান্ডামেন্টাল জায়গাগুলো বলে দিচ্ছি 6B যেটা, তাহলে কি কি দেখলাম 1A 2A 1B and 5B 6B 7B 8 শিখলাম ত্রয়ী মৌল, যেটা সন্ধিগতও বলা চলে, আর হচ্ছে 0, এই কটা আমাদের খেয়াল রাখতে হবে। 6B যারা, তারা চ্যালকোজেন মৌল, মানে অক্সিজেন ফ্যামিলি, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টিলেনিয়াম, পোলোনিয়াম, লিভারমোনিয়াম আছে, এই কটা মনে রাখতেই হবে। যেগুলো মেন্ডেলিয়ামে ছিল সে কটা আমি লিখেছি। চ্যালকোজেন মৌল, তাহলে চ্যালকোজেন ফ্যামিলি মানে হচ্ছে অক্সিজেন ফ্যামিলি। তাহলে 6 নম্বর শ্রেণীতে বি উপশ্রেণীর যে মৌলগুলো মেন্ডেলিয়েভ স্থান দিয়েছিলেন তাদের বলা হচ্ছে আমাদের চ্যালকোজেন মৌল। এবং এর মধ্যে কারা কারা আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এরপর লিভারমোনিয়াম থেকে লাস্টে ওটা দরকার নেই, আমাদের পোলোনিয়াম মনে রাখলেই হচ্ছে। এরপর চলে আসি সন্ধিগত মৌল। মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা ছিল হচ্ছে 30টা, 3টে শ্রেণী, মানে হচ্ছে 4, 5, 6 শ্রেণী বলছি, পর্যায় 4, 5 আর 6 নম্বর পর্যায়ে 3টে পর্যায়ে 10টা 10 নম্বর করে মৌলকে সন্ধিগত, মানে এদের ক্ষেত্রে বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমটা চলে আসছে স্ক্যান্ডিয়াম থেকে 4 নম্বর পর্যায়, মানে এখান থেকে স্ক্যান্ডিয়াম থেকে 4 নম্বর পর্যায়কে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, 5 নম্বর যতদূর সম্ভব ইট্রিয়াম থেকে মার্কারি, 6 নম্বর পর্যায়ে হচ্ছে ল্যান্থানাম আর হফনিয়াম থেকে, না আমাদের হফনিয়াম থেকে মার্কারি আর ইট্রিয়াম থেকে হচ্ছে ক্যাডমিয়াম। এই যে মৌলগুলো, এই প্রত্যেকটা শ্রেণীতে 10টা 10টা করে মৌল আছে। তার মধ্যে ল্যান্থানাইটস মৌলগুলো ইনক্লুড করলে অনেক সংখ্যা বেড়ে যাবে, বর্তমানে মোটামুটি 68। এই যে প্রত্যেকটা শ্রেণীতে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এই 3টে শ্রেণীর যে মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এই মৌলগুলোর ক্ষেত্রে তাহলে প্রথম 4র্থ পর্যায়ে যে মৌলটা হলো 4র্থ পর্যায়ে, তাহলে আমাদের চলে আসছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক। 5ম পর্যায়ে হচ্ছে আমরা কি দেখতে পেলাম? ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম। আর 6 নম্বর পর্যায়ে দেখতে পেলাম ল্যান্থানাম এবং হফনিয়াম থেকে মার্কারি। এই মৌলগুলোকে বলা হচ্ছে সন্ধিগত মৌল। তো এরা কি বৈশিষ্ট্য? এরা সকলেই কিন্তু ধাতবধর্মী, সকলেরই ম্যাগনেটিক প্রপার্টি আছে, মানে পরাচুম্বকত্ব বর্তমান। তিন নম্বর, এরা সকলেই পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। এদের মধ্যে বেশিরভাগ মৌলগুলো কালার এবং এরা যে যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করতে পারে, সেগুলোও বর্ণ ধারণ করে, বিভিন্ন কালারফুল হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। সন্ধিগত মৌল সিলেবাসে নেই, এই বারো বলে দিলাম, তাও তোমরা খেয়াল রাখবে। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা, এই বিষয়গুলোকে বলা হচ্ছে। তাহলে আমরা কি কি শিখলাম একটু ছোট্ট করে আমি যে কটা পড়তে হবে আপাতত শ্রেণীগুলো লিস্ট করে দিই। তোমাদের সবকটা আমি বলে দিয়েছি, তাও সন্ধিগতটা লাস্টে রাখবো, খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে প্রথম আমরা কি পড়বো? 1 নম্বর তাহলে বললাম আদর্শ মৌল।
কাদের বলা হয়? প্রথম দুটো শ্রেণীর মৌল, প্রথম দুটো পর্যায়ের মৌলগুলোকে। তারপর চলে আসছে আমাদের শিখেছে হচ্ছে ল্যান্থানাইটস, তিন নম্বর শিখেছি অ্যাক্টিনাইটস, ল্যান্থানাইটস মৌল। এগুলো মুখস্থ করবে তোমরা কোন যে কটা বলছি সে কটা ভালো করে রেডি করবে এবং শ্রেণীগুলো এই কটা তো আমাদের হলো কারা থেকে কারা, যে কটা বলে দিয়েছি কটা করে থাকে। 4 নম্বর হচ্ছে ক্ষার ধাতু, 5 নম্বর হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা,  ধাতু। তাহলে ক্ষার ধাতু হলো, ক্ষারীয় মৃত্তিকা হলো ওদিকে 6, এটা হচ্ছে নিকটোজেন বা নিকোজেন, 7 চ্যালকোজেন। প্রত্যেকটা শ্রেণী থেকে যদি পুরো পারো যে কটা 5টা করে লিখেছি মুখস্থ করবে, কিংবা মিনিমাম 2টো করে মনে রাখবে। তার মধ্যে হ্যালোজেনটা পুরো মুখস্থ করবে, এটা আমাদের পরীক্ষায় আসে। নিষ্ক্রিয়টা পুরো মুখস্থ করবে, আর প্রথমটা মনে রাখবে পুরো। বাকিগুলো 2টো বা 3টে করে রাখলেই হবে, কারণ উদাহরণ লিখতে দেয়। চ্যালকোজেন, তারপরে বললাম আমরা হ্যালোজেন, হ্যালোজেনটা পুরো পড়বে, পুরো চাই মনে রাখা। যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরও বলছি ভালো করে এগুলো যে কটা বলছি খেয়াল করবে। তারপরে বললাম ত্রয়ী মৌল, 3টে করে আছে, একটা সেট মনে রাখবে। ঠিক আছে, প্রথমটা আয়রন কোবাল্ট নিকেল এরকম পজিশনে থাকছে, এই ঘরে আয়রন কোবাল্ট নিকেল এরকম পরমাণু থাকে। তারপর চলে আমাদের ওখানে 3টে পর্যায়ে থাকে। আচ্ছা, তারপর লাস্ট নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয়। এন্ড ফাইনালি খুব গুরুত্বপূর্ণ নয় তাও মনে রাখবে সন্ধিগত মৌল। তাহলে কি কি ছিল সন্ধিগত গুলো? স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম, আর ল্যান্থানাম থেকে হফনিয়াম টু মার্কারি। তাহলে এইগুলো মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হয়। তো 10টা মৌল। তো এই 11খানা জিনিস আগে আমাদের রেডি করে ফেলতে হবে উদাহরণ সহ, যে মনে রাখবে এই বরাবর মনে রাখার চেষ্টা করবে, যে কটা মনে রাখা যায় তাহলেই হবে। ঠিক আছে। আর ত্রয়ী মৌল একটা মনে রাখবে, আয়রন কোবাল্ট নিকেল, পরীক্ষায় লিখতে দেয়। ত্রয়ী মৌল কাদের বলা হয়, কেন বলা হয় এবং উদাহরণ দাও। বেশি মুখস্থ করা দরকার নেই, যতটা প্রয়োজন ততটা। আমি তোমাদের প্রশ্ন কিছু আজকে আলোচনা করছি না, তো এইগুলো তোমরা ভালো করে দেখবে। আর এছাড়াও কি কি পড়বে, প্রথম দিকে ডোমিনার ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র মুখস্থ করবে। ত্রয়ী সূত্রটা 2টো উদাহরণ বলে দিয়েছি, একটা মনে রাখার চেষ্টা করবে। অষ্টক সূত্রটা ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য, তার পরবর্তী মৌলগুলো উচ্চ পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে খাটে না, ক্যালসিয়াম পর্যন্ত খাটে। অ্যান্ড ফাইনালি লোথান মেয়ার আর আমাদের মেন্ডেলিয়েভের পর্যায় সূত্র, এবং সেটা কেন লোথান মেয়ারের না বলে মেন্ডেলিয়েভের বলা হয় এই জায়গাটা জানবে। আর মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে 0 শ্রেণী কেন ছিল না, র্যালে রেভেজ পরবর্তীকালে তৈরি করার পর তৈরি তো করেননি, আবিষ্কার করেছিলেন। আবিষ্কারের পর আবার ওগুলো ইনক্লুড করা হয়। আর মেন্ডেলিয়েভের পর্যায় সারণীতে কতগুলো মৌল ছিল, 63টি মৌল ছিল। তো এই বিষয়গুলো যে প্রাথমিক ধারণা তোমাদের তৈরি করলাম, আর যেগুলো কাজ দিলাম তৈরি করবে, যতক্ষণ না পর্যন্ত আমি পরবর্তী দিনের ভিডিও ক্লাসটা আপলোড করছি। তোমরা দেখতে থাকো এবং অবশ্যই জানাবে কোনো সমস্যা হলে, কোনো জায়গায় ডাউট থাকলে, কোনো জায়গায় যদি মনে হয় স্যার আপনি জায়গাটা একটুখানি অন্যরকম মনে হচ্ছে, বইয়ের সাথে মিলছে না, সেটাও কিন্তু জানাবে। কারণ জানার শেষ নেই, তোমাদেরও বই ফলো করবে, আমি যেগুলো বুঝিয়ে দিচ্ছি সেটা ফলো করবে। কারণ এখানে এই চ্যাপ্টারটা কিছুটা মুখস্থ করার চ্যাপ্টার, আমার বোঝার জায়গা এখনো আসেনি, কনসেপ্টের জায়গাগুলো। কনসেপ্টের থেকে এখানে আমি যা বললাম তথ্যভিত্তিক কথাবার্তা, এগুলো কিন্তু মনে রাখতে হবে পরীক্ষার জন্য। পরীক্ষা চলে গেলে মনে রাখতে হবে না, ঠিক আছে? কারণ মেন্ডেলিয়েভ মানে কষ্ট করে
এই সারণীটা তৈরি করেছিলেন কেউ মুখস্থ করুক তার জন্য করেনি, যাতে এটা সাহায্য করতে পারে মানুষের। ঠিক আছে, তো মুখস্থ করাটা দরকার, যতটা দরকার ততটা প্রয়োজন মনে রাখবে যতটা পারে প্র্যাকটিস করে। কিন্তু পুরো মুখস্থ করলাম, পর্যায় সারণী মুখস্থ করেছি, বিশাল ক্রেডিটের ব্যাপার, এটা ভাবা দরকার নেই। ঠিক আছে, সেটা করার জন্য কিন্তু মেন্ডেলিয়েভ বা পরবর্তীকালে নিলস বোর বা মোজলে আমাদের এই পর্যায় সারণীটাকে এত সুন্দর করে আমাদের কাছে উপস্থাপন করে, নিজের লোকে বসে বসে মুখস্থ করুক মানুষের কাজে লাগার জন্য, যাতে ভবিষ্যতে মানুষের প্রয়োজন মিটতে পারে একটা মৌল থেকে অন্য মৌলর ধর্ম বৈশিষ্ট্য সম্পর্কে তার ধারণা তৈরি হয়। তার জন্য কিন্তু সেই ভগবান তুল্য বিজ্ঞানী আমরা বলতে পারি বা ঈশ্বর তুল্য, মানে তারা আমাদের কাছে বিজ্ঞানের ঈশ্বর বলা চলে। তো ওনারা তৈরি করেছিলেন অনেক কষ্ট করে, আমাদের মুখস্থ করার জন্য নয়, একদম পরপর মুখস্থ করার, চোখ বন্ধ করে বলে দিলাম, কোনো লাভ নেই। কোন শ্রেণীর কি বৈশিষ্ট্য, তাদের যোজ্যতা কি, তারা ধাতু না ধাতু, জারক না বিজারক, এই কনসেপ্টটা রাখো তাহলেই হবে। আর যতটা সম্ভব মনে রাখো, যে কটা মনে রাখতে বলছি ততটা মনে রাখার চেষ্টা করো। ভুল করেও সব কিছু মুখস্থ করে পরীক্ষা খাতে উগড়ে দিয়ে নাম্বার পেয়ে লাভ নেই, শিখতে কিছুই পারবে না, শুধু বোঝার চেষ্টা করো। আর যে কটা বললাম দুই একটা করে একটু মনে রাখার চেষ্টা করো, পরীক্ষায় তো লিখতে হবে, তো পুরো দরকার নেই, কিছুটা কিছুটা করে। ঠিক আছে, আজকে বলেই শেষ করছি। আমার পরবর্তী দিন আমরা পরবর্তী অংশ নিয়ে আসবো। তার আগে তোমরা এই 11টা যে প্রশ্নটি নাও, কোনটা কি, কাকে বলে উদাহরণ, কাকে বলে উদাহরণ, কাকে বলে উদাহরণ, কি বৈশিষ্ট্য, কাকে বলে উদাহরণ, যাই হোক তোমরা ভালো করে রেডি করে নেবে। ঠিক আছে, আজকে বলে শেষ করছি। নেক্সট দিন আমরা পরবর্তী অংশ নিয়ে চলে আসবো। আমার 3টে ভিডিও মোস্ট প্রবাবলি হবে, একটা প্রশ্ন আলোচনাও করে দেবো যাতে তোমাদের একটু সুবিধা হয়। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, আবার পরবর্তী অংশ নিয়ে পরের দিন দেখা হচ্ছে। ভালো করে রেডি করবে এই 11টা প্রশ্ন। এছাড়াও মেন্ডেলিয়েভের পর্যায় সূত্র, ডোবেরিনার ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র মুখস্থ করবে, পর্যায় কাকে বলে, শ্রেণী কাকে বলে, আর লিখবে, তাহলেই হবে। ওকে, আর কোনটা দীর্ঘ, অতি দীর্ঘ, কোনটা অতি হ্রস্ব, কোনটা অসম্পূর্ণ পর্যায়, কে কে থাকে, কটা মৌল থাকে, একটুখানি দেখে নেবে। পরীক্ষায় খুব একটা আসলে তাও দেখে রাখবে, বলতে পারে অতি দীর্ঘ পর্যায়, প্রথম অতি দীর্ঘ পর্যায় কোনটা, লাইক দিস। আচ্ছা, মেন্ডেলিয়েভের পর্যায় সূত্রে শূন্য শ্রেণী কেন ছিল না আগে বলে দিয়েছি, কতগুলো পর্যায়ে কতগুলো শ্রেণী ছিল, এগুলো একটু দেখে রাখবে। ঠিক আছে, পরের দিন আবার দেখা হচ্ছে। ভালো করে রেডি করে নাও, এই পোর্শনটা লিখে লিখে করবে, যেভাবে বললাম ভালো করে তৈরি করবে। আজকে এখানেই শেষ করছি।